16 আন্তর্জাতিক সংগঠনের বিবৃতি কোন যুক্তিতে এই নির্বাচন সুষ্ঠু ও অবাধ নয়। রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিয়ন্ত্রণমূলক নির্বাচনী পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে গভীর উদ্বেগ জানিয়েছে গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কাজ করা 16টি আন্তর্জাতিক সংগঠন। বাংলাদেশে অগণতান্ত্রিক নির্বাচনী পরিবেশের বিরুদ্ধে যৌথ বিবৃতি শিরোনামে শনিবার দেয়া এই যৌথ বিবৃতিতে বলা হয়, আইন প্রয়োগকারী বাহিনী দ্বারা সহিংসতার পরিবেশ তৈরি করা, আইনকে হাতিয়ার বানিয়ে ফেলা, বিরোধীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় এজেন্সিগুলো ব্যবহার, নাগরিক সমাজের বিরুদ্ধে প্রতিকূলতা তৈরি ও মিডিয়াকে ভীতি প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশে একটি নিয়ন্ত্রিত পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে জনগণের স্বাধীন মত প্রকাশকে অবজ্ঞা করা হয় এবং তা গণতান্ত্রিক নির্বাচনী নীতির একেবারেই পরিপন্থী। এই অবস্থায় আমরা নির্বাচনের বিশুদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করছি। এই নির্বাচন কোনো যুক্তিতে সুষ্ঠু ও অবাধ বিবেচনা করা যায় না। ব্যাংকক ভিত্তিক এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন এ বিবৃতি দেয়। 16টি সংগঠনের মধ্যে অ্যানফ্রেলো রয়েছে। বিবৃতিতে বলা হয়, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সুশীল সমাজ, বিরোধী দল ও মিডিয়ার উপর দমন পীড়ন চালিয়ে যাচ্ছে সরকার। এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া খর্ব করা হয়েছে এবং বাংলাদেশের ক্ষয়িষ্ণু গণতান্ত্রিক অবস্থায় প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে। নির্বাচনের বিশুদ্ধতার উপরও। বিবৃতিতে বলা হয়, সত্যিকার গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় নির্বাচনী সহিংসতা ও ভীতির কোনো স্থান থাকতে পারে না। 26শে ডিসেম্বর পর্যন্ত মিডিয়ার রিপোর্ট অনুযায়ী 10 ডিসেম্বর নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে বিরোধী দলের গাড়ি বহরে কমপক্ষে 30টি হামলা হয়েছে। 159টি সংসদীয় আসনে 260টি সহিংসতা ঘটেছে। জাতীয় ঐক্যফ্রন্টের কমপক্ষে 43 জন প্রার্থীর উপর হামলা হয়েছে, তাদের মধ্যে 13 জন মারাত্মক আহত হয়েছে। গ্রেফতার করা হয়েছে বিরোধী দলের 17 প্রার্থীকে। অন্যদিকে 23টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীকে অযোগ্য ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন। উপরন্তু এই সময়ের মধ্যে নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন 5 জন এবং আহত হয়েছেন 2682 জন। এছাড়াও বিরোধী দলীয় সংসদের মারধর, দলীয় নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেয়া, নারী প্রার্থীদের উপর হামলা ও বিরোধী দলের নির্বাচনী জালিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এসব হামলার উদ্দেশ্য হলো ভোটারদের মনে ভয় ঢুকিয়ে দেয়া এবং লেভেল প্লেইং ফিল্ড খর্ব করা। বিবৃতিতে বলা হয়, বিরোধী দলগুলোর মতে নভেম্বরের শুরুর দিকে জাতীয় নির্বাচন ঘোষণার পর পুলিশ তাদের 21,000 নেতাকর্মীকে গ্রেফতার করেছে। 2018 সালের শুরু থেকে ক্ষমতাসীন দলের বিরোধীদের বিরুদ্ধে কল্পিত মামলার সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে বলে জানায় বেশ কিছু মানবাধিকার বিষয়ক গ্রুপ। এর মধ্যে বিরোধী দলীয় জোটের সাথে সম্পর্ক আছে এমন নেতারাও মামলার শিকার হয়েছে। এই মামলায় রয়েছে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির ফৌজদারি মামলা এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে এই মামলা রয়েছে রাষ্ট্রদ্রোহ, চাঁদাবাজি ও মাছ চুরির মামলা। বিরোধী দলের বিরুদ্ধে এ ধরনের মামলায় বলে দেয় নির্বাচনী মাঠ অসমতল, বিচার বিভাগ ও নিরাপত্তা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর উপর ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রণ রয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, শুধু প্রতিযোগিতামূলক পদ্ধতি মানার মধ্য দিয়েই একটি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা সংজ্ঞায়িত হয় না। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্বাচনী পরিবেশের গুণগত মান। বিবৃতিতে উল্লেখ করা হয়, 2018 সালের নভেম্বরে সাংবাদিকদের উপর 72টি হামলা হয়েছে। 2006 সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গ্রেফতার করা হয়েছে 39 জনকে। ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে গ্রেফতার করা হয়েছে 9 জনকে। বাংলাদেশ সরকার নিরপেক্ষ ও সমালোচকদের বিরুদ্ধে কতটা খেপা তার একটি উদাহরণ ফটো সাংবাদিক ও অধিকার কর্মী ডক্টর শহীদুল আলমকে গ্রেফতার। স্বাধীনতা ও নিরপেক্ষ মিডিয়ার সাথে নাগরিক সমাজের কর্মকাণ্ড মিলে একটি স্বচ্ছ নির্বাচনের মেরুদণ্ড তৈরি হয়। এসব স্বাধীনতা খর্ব করাটা এমন একটি সরকারের পরিচয় যা জনগণের বিবেচনা জবাবদিহিতার ধার ধারে না। এতে বিশেষত বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশে প্রথম সারি মানবাধিকার ও গণতান্ত্রিক সংগঠন অধিকার রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে মর্যাদাহানির মুখে পড়ে নির্বাচন মনিটরিং ও পর্যবেক্ষক মোতায়েনের ক্ষেত্রে অধিকারকে নিষিদ্ধ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এবার ভিন্ন প্রসঙ্গ। স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করলেন সিরাজগঞ্জ ও ঝিনাইদহের 2 হিন্দু পরিবারের 13 সদস্য। সিরাজগঞ্জ ও ঝিনাইদহের 2 হিন্দু পরিবারের 13 সদস্য ইসলাম গ্রহণ করেছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় হিন্দু ধর্ম ত্যাগ করে আনন্দ দাসের পরিবারের 7 সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বেলকুচি পৌর এলাকার চালা 7 রাস্তা জামে মসজিদে জুম্মা নামাজের পূর্বে কালেমা পড়ে 7 জনই ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে জুম্মার নামাজ আদায় করে এই নব মুসলিমের দল। জানা যায়, চালা ইসলামিয়া দারুল হেফজ ও কওমিয়া মাদ্রাসার সুপার হাজি মাওলানা রফিকুল ইসলামের কাছে কলেমা পড়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় ওই পরিবারের প্রধান আনন্দ দাস তার নাম পরিবর্তন করে আনোয়ার হোসেন রাখেন। একই সময়ে তার পরিবারের অন্য সদস্যদের নামও পরিবর্তন করে ইসলামী নাম রাখা হয়। আনোয়ার ইসলাম পৌর এলাকার চালা গ্রামের গৌর দাসের ছেলে। কালেমা পড়ে মুসলমান হওয়ার সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এ কে এম ইউসুফ জি খান, সমাজসেবক মেহের প্রমাণী, হাজি লোকমান হোসেন
হোসেন সহ অসংখ্য মুসল্লিগণ। আনোয়ার ইসলাম সহ তার পরিবারের সদস্যরা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসল্লিরা তাদের স্বাগত জানান এবং সকল সহযোগিতার আশ্বাস দেন। এদিকে এই ঘটনায় এলাকায় জানাজানি হলে তার বাড়িতে শত শত লোকের সমাগম ঘটে। ইসলাম ধর্ম গ্রহণকারী আনোয়ার ইসলাম বলেন, ইসলাম ধর্ম আমার কাছে অনেক পূর্ব থেকে ভালো লাগতো। অনেক চিন্তা ভাবনা করে আমরা স্বামী স্ত্রী 3 ছেলে ও 2 মেয়ে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে জুম্মার নামাজ আদায় করলাম। আমার কাছে খুবই ভালো লাগছে ইসলাম ধর্ম গ্রহণ করে। সবাই আমার জন্য দোয়া করবেন। এবার ভিন্ন প্রসঙ্গ, সুস্থ মানসিকতার কেউ এসব করতে পারে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে তথাকথিত আখ্যায়িত করে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, সুস্থ মানসিকতার কেউ এসব করতে পারে না। জাতীয় সংলাপের মাধ্যমে সংবিধান মেনে নির্বাচন করে সরকার গঠন করার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ বৃহস্পতিবার বিকেলে গণফোরাম আয়োজিত এক আলোচনা সভায় কামাল হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীন সার্বভৌম দেশে সবাই মিলে সিদ্ধান্ত নেবে। চুপি চুপি রাতে কি হলো আর সকালে বলে দিল হয়ে গেছে। রাষ্ট্রকে নিয়ে তো এভাবে খেলা করা যায় না। যারা এগুলো করছে তারা না বুঝে করছে, যারা উপদেশ দিচ্ছে তারা সঠিক উপদেশ দিচ্ছে না। এই যে তৃতীয়বারের মতো 5 বছরের জন্য যাচ্ছি, এই ধরনের তথাকথিত নির্বাচন, এটা কোনো সুস্থ মানুষের করার কথা না। মানসিকভাবে সুস্থ হলে কেউ এগুলো করতে পারে না। এটি অসুস্থ মানসিকতার পরিচয়। সংবিধান অনুযায়ী এটা হয় না। বঙ্গবন্ধুর প্রসঙ্গ টেনে কামাল হোসেন বলেন, এই ধরনের কাজকে বঙ্গবন্ধু বলতেন রাজ চালাকি। আমরা রাজনীতি থেকে সরে যাচ্ছি রাজ চালাকিতে। 30 ডিসেম্বর ছিল রাজ চালাকির সুন্দর উদাহরণ। তিনি আরো বলেন, তৃতীয়বারের মতো একজন প্রধানমন্ত্রী হয়ে গেছে, 300 লোক সাংসদ হয়ে গেছে আর বিরোধী দলের 7 জন। এটা কোনো খেলা নয়। 17 কোটি মানুষকে নিয়ে খেলা করা যায় না। জাতীয় সংলাপের আহ্বান জানিয়ে ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন, আসুন বছরের প্রথম দিকে সংকট সৃষ্টি না করে সংলাপের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হোক কিভাবে আমরা সংবিধানকে মেনে নির্বাচন করে নির্বাচিত সরকার গঠন করব। আলোচনা সভায় বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের স্মৃতিচারণা করেন ডক্টর কামাল। বঙ্গবন্ধুর সঙ্গে একই উড়োজাহাজে দেশে ফিরেছিলেন জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু নীতির প্রশ্নে আপোষহীন ছিলেন। ওই মাপে নেতৃত্ব ছিল বলে দেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধু বাস্তবতাকে মূল্যায়ন করতে পারতেন, সঠিকভাবে সঠিক সময়ে সঠিক জিনিসটাকে তুলে ধরতেন। জেএসডি সভাপতি ও ঐক্যফ্রন্টের আরেক নেতা আসম আব্দুর রব বলেন, কামাল হোসেনের নেতৃত্বে যারা ঐক্যফ্রন্ট গঠন করেছে তারা বিদেশের কোন নির্দেশের রাজনীতি করেন না। তিনি বলেন, আওয়ামী লীগের অতি ক্ষমতার লোক। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কথা স্মরণ করে রব বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতা সমার্থক। একটা বাদ দিয়ে আরেকটা উপলব্ধি করা যায় না। গণফোরাম নেতা আবু সাইদ বলেন, বিদেশে সংবিধান প্রণেতাদের সম্মান করা হয় কিন্তু এদেশে অসম্মান করা হয়। মুজিব কোড গায়ে দিলে মুজিবের আদর্শ ধারণ করা যায় না। বঙ্গবন্ধু কোনো জাতির, দলের বা পরিবারের নন, তিনি বিশ্ব নেতা। গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন গণফোরামের নেতা সুব্রত চৌধুরী, মোকাব্বির খান প্রমুখ।